আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওটা অতীব দুর্দান্ত হতে যাচ্ছে। ঠিক যেমনটা গতকালকে আমি নতুন বছরের ধামাকা দিয়ে শুরু করেছিলাম, আজকে তারই ধারাবাহিকতায় আরও একটা দুর্দান্ত তথ্য নিয়ে এসেছি। আমার আজকের ভিডিওতে আপনারা মানে বলতে পারেন অ্যাট এ টাইম কিছু মজার জিনিস দেখবেন, কিছু মজার জিনিস শুনবেন, কিছু সিরিয়াস ইস্যু নিয়েও কথা হবে, কিছু ব্যাহাপনা নিয়েও কথা হবে। আসলে এতগুলো ইনফরমেশন এক ভিডিওতে কিভাবে সম্ভব, কারণ মানুষ হচ্ছে অনেকগুলো দর্শক। যেমন যদি আমি আপনাদেরকে বলি, কোনো একটা মেয়ে মানুষ এই কথাটা বলে, কোথায় আমার দেবর আমাকে দেখলে, মানে কোথায় আমার দেবর আমাকে দেখলে বলে তার নাকি শীত করছে, কোন জায়গায় আমাকে দেখলে সে বলবে গরম লাগছে। দেখুন এই কথাটার অর্থ কী হতে পারে, আপনাদের কাছে আমি প্রশ্ন করলাম। তানজিলা এরকম একটা কমেন্ট তার দেবরকে নিয়ে করছে, এই কথাটা কি আসলে মানা যায় কি না অন ক্যামেরা, এটা ভেবে থাকা উচিত। পরবর্তীতে আপনারা খেয়াল করেছেন, এর আগেও কিন্তু বাপ্পির সাথে সাথীর একটা ইটিস পিটিস সম্পর্ক ছিল। এখন এই ইটিস পিটিস সম্পর্কটা খুব মধুর সম্পর্কে রূপ নিয়েছে এবং এটা স্পটে ধরা যায়। অর্থাৎ সাথীর সাথে বাপ্পির সম্পর্কটা এখন দিনকে দিন আরও বেশি ডিপ, আরও বেশি গভীর হতে চলেছে এবং হয়ে যাচ্ছে অলরেডি। ঠিক আছে, এবং একটা কথা আজকে ফাঁস করে দিব, সেটা হচ্ছে, আপনারা জানেন তানজিলা কিন্তু নতুন করে গুড়ের ব্যবসা শুরু করেছিল। ঠিক আছে, গুড়ের ব্যবসা যে শুরু করেছিল, অনেক মানুষ গুড় অর্ডার করেছিল, এই করেছিল, ঠিক আছে, তানজিলারা নিজেরা নিজেদের গুড়ের অনেক ভালো রিভিউ দিচ্ছিল। বাট আজকে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে ধরিয়ে দিব তানজিলাদের গুড় নষ্ট, রং দেওয়া, এবং তানজিলারা নিজেরাই তাদের নিজেদের ঘরে তাদের গুড় খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, কারণ তারা জানে এটা 2 নম্বর গুড়। সব কিছু আজকে আপনাদেরকে হাতে নাতে ধরিয়ে দিব। তো দর্শক, যদি আপনাদের কাছে এই ইনফরমেশনগুলো জানার খুব আগ্রহ থাকে বা মনে হয় গুরুত্বপূর্ণ, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। তো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিবেন, আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিওটা শুরু করবো দর্শক তানজিলার গুড়ের ঘটনা থেকে, কারণ এটা একটা সতর্কতা ভিডিও, আপনাদেরকে আগের থেকে সতর্ক করে দেওয়া প্রয়োজন। কারণ আপনারা কি খাচ্ছেন কি কিনছেন এটা আগেই আপনাদের জানা উচিত, কারণ এটা স্বাস্থ্য সচেতনমূলক একটা বার্তা আপনাদের জন্য থাকবে। দর্শক, তানজিলার ভিডিওতে দেখা গিয়েছে যে তানজিলাদের বাসাতে পিঠা উৎসব করা হচ্ছে, অর্থাৎ পিঠা বানানো হবে, বিভিন্ন ধরনের পিঠা বানানো হবে। এর মধ্যে একটা পিঠা হচ্ছে ভাপা পিঠা। ঠিক আছে, আমরা সবাই চিনি ভাপা পিঠাটা, গুড় দিয়ে, চালের গুঁড়ো দিয়ে যে পিঠাটা বানানো হয়। তো ওই পিঠার ইনগ্রিডিয়েন্টস হচ্ছে দর্শক দুটো প্রধান উপাদান, চালের গুঁড়া আর হচ্ছে কি গুড়। ঠিক আছে, তো চালের গুঁড়ার মতো নেওয়া হয়েছে, গুঁড়ো নেওয়া হয়েছে। তো ভিডিওতে তানজিলা বলেছে চালের গুঁড়োটা কিনে আনা হয়েছে, এমনকি গুড়টাও কিনে আনা হয়েছে। তো প্রথমে আমি আপনাদেরকে প্রশ্ন করি দর্শক, তানজিলারা কিসের ব্যবসা করে? গুড়ের ব্যবসা করে। তানজিলাদের বাসা এখন গুড় ভরা থাকে, কারণ যেহেতু সাকিব দূর 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 থেকে গিয়ে গুড়গুলো কিনে নিয়ে আসে তার ব্যবসার পারপাসে। সো তাদের বাসা এখন গুড় ভালোই ভরা থাকে। তো মনে রাখবেন দর্শক, একটা ব্যবসা করতে গেলে আপনি কিন্তু কোনো দিন ঠিক ওই সংখ্যক জিনিস অর্ডার দিয়ে আনবেন না যতটুকু জিনিস আপনার প্রয়োজন। ধরেন আপনার 2জন কাস্টমার অর্ডার দিল, আপনি যদি গুড়ালার কাছ থেকে 2টা গুড় নিয়ে আসেন, এটা গুড়ালা নিজেও আপনাকে দিবে না, কারণ এটাতে তার কোনো লাভ নেই, লসই হবে বেশি, কারণ 2জন মানুষ অর্ডারের জন্য সে এতগুলো গুড় বানাতে যাবে না। তো সাকিব তানজিলা কী করে, তারা তাদের ব্যবসার উদ্দেশ্যে যখন অর্ডার আসে তার আগেই তারা বেশি সংখ্যক গুড় অর্ডার দিয়ে নিয়ে আসে, যাতে করে যখন অর্ডার আসবে তারা ওইখান থেকে ধরে ধরে অর্ডারগুলো দিয়ে দিবে। যেমন ধরেন ওরা 100 পিস গুড় অর্ডার দিল, তারা 100 পিস গুড় ঘরে নিয়ে আসবে। এখন যখন কাস্টমার অর্ডার দিবে তারা সেখান থেকে গুড় নিয়ে নিয়ে পাঠিয়ে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে তাদের হিসাব, এভাবে ব্যবসা করতে হয়। তো এই যে তাদের ঘরে যে এখন পিঠা বানানো হচ্ছিল, সো তাদের ঘরে তো এখন গুড় ভরা ছিল। ঠিক আছে, তানজিলা সাকিবের ব্যবসার গুড় ভরা ছিল। তো তাদের বাসায় যে পিঠা বানানো হচ্ছে সেই পিঠাটা নাকি তাদের গুড় দিয়ে বানানো হচ্ছে না, এটা তানজিলার কথা। তো তানজিলার ধারাভাষ্য মতে তাদের ঘরের এই পিঠা বানানোর জন্য গুড়টা নাকি সাকিবের বাবা মানে তানজিলার শ্বশুর বাইরে থেকে কিনে নিয়ে এসেছে। ঠিক আছে, তো যাই হোক, তার এখানে কোনো একজন খালা বা দাদি বা নানি যেই হোক, সে ভাপা পিঠার বানানোর জন্য গুড়, তারপরে চালের গুঁড়ো এগুলো দিয়ে চুলাতে দিয়েছে ভাপে দেওয়ার জন্য। তো সেটা প্রথমটা হয়নি,
প্রথমত তানজিলা রাঁধতেই পারে না, সে আবার ওই এত অভিজ্ঞ একটা মানুষকে সে পরামর্শ দিচ্ছে ঠিক মতো হয়নি এই সেই, ঠিক আছে, যে সে এত পারে আর কি, যদি এতই পারে সে নিজে কেন রান্না করতে যাচ্ছে না, এটা আমার একটা প্রশ্ন আর কি। সে যাই হোক, তো প্রথম পিঠাটা আমরা ধরে নিলাম সবার ক্ষেত্রে একটু অ্যাডজাস্টমেন্টের বিষয় থাকে, এর জন্য নষ্ট হতেই পারে। একজন যে রাঁধুনি থাকে তার প্রথম জিনিসটা কিন্তু সবসময়তেই একটু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, দ্বিতীয় জিনিস থেকে সেটা আবার ঠিক হয়ে যায়, ঠিক আছে, হতে পারে কোনো একটা উপাদান কম বেশি 19-20 হতেই পারে। তো যাই হোক, ওই মানুষটা এখন দ্বিতীয়বার সে বিভিন্ন জিনিস বুঝে আবার একটু পরিবর্তন করে আবার দিয়েছে, দ্বিতীয় পিঠাটা এরকম হচ্ছে, ঠিক আছে। তো তখন আবার তানজিলার সাথে সাথে ওখান থেকে বের এসেছে হয়ে সে আবার সাফাই দেওয়া শুরু করলো, বলছে এই গুড়টা আব্বু নিয়ে এসেছে, এই গুড়টা আসলে আব্বু নিয়ে আসার জন্য যেটা হয়েছে, সে সাকিবকে বলছে এই গুড়টার কোয়ালিটি ভালো না, এই গুড়টা এরকম গলে যাচ্ছে, গুড়ের দোষ এই সে, হ্যাঁ, যে আপনারা আমাদের গুড় খাবেন, আমাদের গুড়টা অনেক ভালো, আমাদের গুড়ে এরকম সমস্যা হয় না। তো তানজিলা এই ধরনের কথাবার্তা বলছে, পরে আবার রান্নাঘরে গিয়েছে, রান্নাঘরে যাওয়ার পরে সে আবার সাকিবকে জোর করে বলছে তুমি আমাদের গুড়টা নিয়ে আসো, তো আমাদের গুড়টা নিয়ে আসো, এই গুড়টা ভালো না, আব্বু ভালো গুড় আনিলেই। তারপরে সাকিব তাদের গুড়টা নিয়ে আসে, কিন্তু তাদের গুড় দিয়ে পিঠা রান্না করা লাগেনি, কারণ এর আগেই কথা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে যে যেই চালের গুঁড়ো দিয়ে পিঠা বানানো হচ্ছে সেই চালের গুঁড়োটাই ভালো না নাকি, সেই চালের গুঁড়োটি স্টিকি না, সেটা ঝরঝরা, এই জন্য জোড়া লাগছে না, খুলে বা ভেঙে পড়ে যাচ্ছে, ঠিক আছে। তো তখন তাজিলা বললো থাক, যেহেতু চালের গুঁড়ো দোষ, তাহলে গুড় বের করে লাভ নেই, গুড়টা নিয়ে যাও, নিয়ে যাও, সাকিব নিয়ে যাও। এখন আমি আপনাদেরকে বলি এখান থেকে ছোট্ট বিষয়টা, এখানে তানজিলা অভিযোগ আনছে যে গুড়টা আসলে তাদের না, এই গুড়টা হচ্ছে কি তার শ্বশুর এনেছে, এর জন্য গুড়টা ভালো না, গুড়টা নষ্ট, কিন্তু আমাদের গুড়টা অনেক ভালো। যদি এখানে পরবর্তীতে সবাই বুঝতে পারে এখানে গুড়ের কোনো দোষ নেই, এর দোষ চালের গুঁড়ার, চালের গুঁড়াটা ভালো নয়, ঠিক আছে। তো আমি তানজিলার কথা বলবো দর্শক, চোরের মন পুলিশ পুলিশ, একটা কথা বলে রাখবেন, তানজিলার কাছে তো কেউ জানতে চাইলে এই গুড়টা কে এনেছে, কীভাবে আনা হয়েছে, আগে কেউ জানতে চাইনি, তানজিলা নিজের থেকে এই গল্প বানানো শুরু করেছে। আপনারা জিনিস চিন্তা করেন তো দর্শক, সাকিব গুড়ের ব্যবসা করে, ঘর ভর্তি গুড় থাকে, তাহলে সাকিবের বাবা অকারণে আবার গুড় কেন কিনতে যাবে? তার তো প্রয়োজনে আরও অনেক জিনিস কেনার আছে, সে এত কিছু একটু গুড়টাই কেন কিনতে যাবে? কথা বুঝবেন দর্শক, তার গুড় কিনার এখানে কিছু ছিল না, এবং সে গুড় কিনেও নেই। এই পিঠা যেটা বানানো হয়েছে এটা তানজিলার ব্যবসার গুড় থেকে বানানো হচ্ছিল, কিন্তু গুড়টা কোনোভাবেই জোড়া লাগছিল না। আর তাজিলে ভালো মতো জানে এই জিনিসটা তো একটা খারাপ রিভিউ, এটা যদি দর্শকদের চোখে যায় বা কানে যায় তার তো আসলে ব্যবসা কমে যাবে। সো অবশ্যই সে এটা কোনোভাবেই ক্যামেরার সামনে আসতে দিবে না, একটা জিনিস গেল। আরেকটা জিনিস হচ্ছে দর্শক, তাজিলা ক্যামেরার সামনে আসতে দিবে না ঠিক আছে, কিন্তু যেটা দর্শকরা অলরেডি বুঝে ফেলেছে গুড় নিয়ে, সেটা তো একটু ভুল বুঝাতে হবে, নাহলে তো সবাই তার বুঝে যাবে তার গুড় ভালো না। তো এই জন্য সে নাটকটাকে সাজিয়েছে, যেটা আব্বু এনেছে গুড়টা ভালো না, কোয়ালিটি নাই, আব্বুর দোষ দিয়ে দিল আর কি, আব্বু এটা বলে তার শ্বশুর আব্বু এটা বাইরে থেকে কিনে এনেছে এই জন্য ভালো না। কিন্তু বাস্তব কথা হচ্ছে দর্শক, তানজিলাদের গুড়ের ব্যবসা যে গুড়টা, এই গুড়টা ভালো না, অনেক মানুষ এইটা নিয়ে অভিযোগ করেছে তাদের গুড় ভালো না, গুড়গুলো খেতে মজা না, ঠিক আছে, গুড়টা নকল, আসল গুড় না, এবং এই কারণে তাদের কিন্তু গুড়ের ব্যবসা খুব একটা ভালো চলছে না, তারা কিন্তু মাঝে মধ্যে গুড়ের ব্যবসা বন্ধ করে দেয়, কারণ খারাপ রিভিউ পাচ্ছে তারা। তো এই গুড়ের ব্যবসাটা নিয়েও কিন্তু তারা একটা একরকম বলতে পারেন ব্যবসা করেছে এতদিন, বাট তারা দর্শকদেরকে ভালো কোয়ালিটির গুড় দেয়নি। আমি বিভিন্ন জায়গা থেকে শুনতে পেয়েছি তালজিলাদের গুড়ের কোয়ালিটি বা মান এটা খুবই খারাপ, খুবই খারাপ। যাই হোক দর্শক, এই গুড় নিয়ে যারা ভুক্তভোগী তারাই বুঝতে পারবেন যে গুড়টার কোয়ালিটি কেমন ছিল, সেটা আসলে যারা খাননি তারা কোনোদিন এটা বলতে পারবেন না। সো তানজিলারা যেটা করে, তারা হাতে করে দু একটা মানুষের কমেন্ট আপনাদেরকে দেখায়, মতামত আপনাদেরকে দেখায়, বাট যেগুলো খারাপ কমেন্ট বা খারাপ খারাপ রিভিউ, সেগুলো থেকে আপনাদেরকে তারা দূরে রাখে। যাই হোক দর্শক, এখন আমি আপনাদের সাথে পরবর্তী বিষয়ে কথা বলবো। পরবর্তী বিষয় কি? পরবর্তী বিষয়ে আমি আসলে তানজিলার দেবরকে নিয়ে কথা বলে আসি, তারপরে বাকিগুলো বলছি। আচ্ছা দর্শক, তানজিলার দেবর কে আছে বা কারা আছে এটা আপনারা সবাই জানেন, তো তানজিলার দেবর কে কে কারা এটা নিয়ে আমি আর পরিচয় দিতে যাচ্ছি না, ঠিক আছে। আমি খালি এতটুকু বলছি, তানজিলা ওখানে মাঝখানে বসে একটা কথা বললো, যে কথাটা আমার কাছে খুবই নোংরা লেগেছে, খুবই নোংরা লেগেছে, খুবই নোংরা লেগেছে। সে বলছে আমার দেবর এখন গোসল করছে, তো সে আমাকে বলল ভাবি তোমাকে দেখে আমার শীত লাগছে। কথাটা মনোযোগ দিয়ে বুঝবেন। তানজিলা বলল যে তার দেবর এখন গোসল করছে, তো তার দেবর তাকে দেখে বলছে ভাবি তোমাকে দেখে আমার শীত লাগছে। তো তানজিলা তখন এটা তার খুব ইগোতে নিয়ে নিয়েছে,
ইগোতে নিয়ে সে বলছে, কোথায় আমার দেবরের আমাকে দেখে লাগবে গরম, তার নাকি শীত লাগছে। দেখেন কেমন কথা, বুঝেন কেমন কথা। একটা মহিলাকে দেখলে বা একটা মেয়ে মানুষকে দেখলে পুরুষ মানুষের গরম লাগতে হবে, মানে এর থেকে নোংরা কথার কি আছে। তানজিলার খুব ইগোতে লেগেছে, তার দেবরের কেন তাকে দেখে শীত লাগবে, তাকে দেখে তো তার দেবর গরম হয়ে যাবে। এটার অর্থ কি হতে পারে? আমি এই কথাটাকে আর কতটা ভেঙ্গে বলবো আমি জানি না, আর কতটা ভেঙ্গে বলা সম্ভব। ঠিক আছে দর্শক, সো সব কথা আসলে ভেঙ্গে বলার কিছু নেই। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, এটাই বাস্তব কথা। কারণ এই কথাটা ভেঙ্গে বলতে গেলে নিজেও লজ্জা পাবো, আপনারাও লজ্জা পাবেন। হয়তো অনেক রোস্টার এই কথাটাকে অনেক বেশি ভেঙ্গে বলবে, অনেক বিনোদন সহকারে বলবে, বাট আমি তারকদের গল্প এই ধরনের কথা কখনোই ভেঙ্গে বলার ক্ষমতা রাখি না, কারণ আমার পক্ষে সম্ভব হয় না। কারণ ন্যূনতম লজ্জাবোধ আমার নিজের আছে, চক্ষু লজ্জা, মুখের লজ্জা, যেটা দিয়ে আসলে আমি চাইলে অনেক কথা বলতে পারবো না। আমি পারি দর্শক, চাইলে ইচ্ছা করলে কিন্তু পারি না, অনেক নোংরামি কথাবার্তা দিয়ে, অনেক নোংরামি মানে বেহায়াপনা কথাবার্তা দিয়ে ভিডিওটাকে রসকস দিয়ে জান প্রাণ নিয়ে আসতে। কিন্তু দর্শক, দিন শেষে সবাইকে তো একদিন মুক্ত হবে। হ্যাঁ, একে তো আমি রোস্টিং ভিডিও করছি, প্রচণ্ড পরিমাণ শিওর না হয়ে কিন্তু আমি কোনো একটা ক্লেম করি না, কারণ আমি যদি কারণ আমি একটা মিথ্যা ক্লেম করি সেটা আবার আমার গুনাহ হবে। সো আমাকে কিন্তু একটা ভিডিও করার আগে অনেক বেশি সতর্কতার সাথে কাজ করতে হয়, যেন কারণ নামে কোনো মিথ্যা অভিযোগ না আসে, মিথ্যা ক্লেম না আসে। সো সব কিছু মিলিয়ে আমাকে করালে উপর দিয়ে যদি আমি কোনো গালিগালাজ করি, এটা আমি আবার দাবির তলে থেকে যাব। ঠিক আছে, এটা আমার আবার গুণার তলে চলে যাবে। সো এই কাজগুলো আমার পক্ষে কোনোভাবেই সম্ভব হয় না দর্শক। সো যাই হোক, তানজিল এই কথাটা বলেছে। সো তার এটা দিয়ে আমি জাস্ট আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করলাম সে কোন মাইন্ডে বলেছে, কত দূরে নোংরা নাহলে এই কথা বলেছে। আর দেবরদেরকে নিয়ে তানজিলের মনে তাহলে কি ধরনের চিন্তাভাবনা আছে আপনারা বুঝবেন। তার দেবরের কেন তাকে দেখে গরম লাগেনি, এটা তানজিলার ইগোতে লেগেছে। গরম লাগতে হবে, মানে গরম লাগতেই হবে তানজিলাকে দেখে। তানজিলা এমন একটা মেয়ে, তাকে দেখে পুরুষ মানুষ গরম হয়ে যাবে। ঠিক আছে, গরম না হলে তানজিলের এটা গায়ে লাগবে আর কি। দেখেন না দর্শক, তানজিলা যে ব্যবসা করে, আহ, একবার অয়নের কাছে গিয়ে মানে কি বলবো, অর্ধুলঙ্গ হয়ে যায়। বাড়িতে তার আসিফ আছে দেবর, তাকে দেখলে অর্ধুলঙ্গ হয়ে যায়। মানে তানজিলার কাজই এটা। ঠিক আছে, যেখানে যখন যে পুরুষ পায় তার সামনে তানজিলা অর্ধেক উলঙ্গ হয়ে যায়। যাই হোক, এগুলো নিয়ে বিস্তারিত আর বলতে চাই না। তো এটা গেলো তানজিলার সাথে তানজিলার একটা খারাপ মন্তব্য। তো অলরেডি দর্শক আমি দুটো বিষয় নিয়ে কথা বলে ফেলেছি। ঠিক আছে, একটা হচ্ছে গুড় নিয়ে, একটা তানজিলার মানে এই নোংরা চিন্তা ভাবনা নিয়ে। তো এখন দর্শক যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি সাথী এবং বাপ্পির প্রেম কাহিনী নিয়ে। তো দর্শক, এটাকে প্রেম কাহিনী কেন বললাম, যখন আমার প্রত্যেকটা কথা শুনবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন প্রেম কাহিনী বলার অনেক বড় কারণ আছে পিছনে। তো যেটা হয়েছে দর্শক, সেটা হচ্ছে গিয়ে আপনারা যদি বাপ্পি তিশার ভিডিও দেখেন, তিশার ভিডিওতে খুব মজার কিছু ঘটনা ঘটেছে, আমি আপনাদেরকে এখন খুলে বলি। দেখা গিয়েছে যেহেতু শীতকাল, বাপ্পির একটু ক্ষুধা লেগেছে, বিকেলে নাস্তা খাবে। তো সাথী আর তিশা সন্ধ্যাবেলায় বসে রান্না করছিল। যতটুকু বুঝতে পারছিলাম আলু পরোটা বানাবে আর কি। ঠিক আছে, পরোটার মধ্যে যে আলু দিয়ে দেয়, ওই আলু পরোটা বানানোর প্রস্তুতি চলছে। তো মোটামুটি সব কাজই সাথী গুছিয়ে দিয়েছে। কি কি গুছিয়ে দিয়েছে? আলু ভর্তা করা, মানে আলুটাকে স্ম্যাশ করা, তারপরে কাটাকুটা যা করা লাগে, ঠিক আছে, তারপরে আটাটাকে ময়ান করানো লাগে, এই সমস্ত কঠিন যে কাজগুলো সেগুলো সব কিছুই সাথী করে দিয়েছে। যেমন আটা ময়ান করা কিন্তু কষ্টের কাজ, হাতে অনেক চাপ পড়ে। আবার মানে টমেটো বলছি, পটেটো স্ম্যাশ করা কিন্তু খুব কঠিন একটা কাজ যদি আপনি অভিজ্ঞ না হন। ঠিক আছে, তা আবার শীতের সময়। তো এটাও সাথী করে দিয়েছে, আরও কাটাকুটা যা লাগে পেঁয়াজ মরিচ সেগুলো করে দিয়েছে। তিশা কি করছে? তিশা সেখান থেকে আটাগুলোকে নিয়ে পরোটাটাকে বেলছে আর কি। বেলে ওর মধ্যে মানে আলু দিয়ে যেভাবে করে আলু পরোটা বানায়, বেলার কাজ। তো বেলার কাজটা তিশা করছে আর ভাজার কাজটা তিশা করছে। তো এগুলো দেখে সাথীর আবার সহ্য হচ্ছে না। ঠিক আছে, সাথী দেখছে যে আমি তো কঠিন কঠিন কাজগুলো করছি, কিন্তু তিশা আপাতত খালি বেলছে আর ভাজছে। তো এটা তো আসলে খুব একটা কঠিন কাজ না। তো সাথী আসলে খুব অনেকক্ষণ ধরে ভিতর ভিতর ফুলে ফেপে উঠছিল। তো একটা সময় সে বলেই ফেলে তিশাকে, সেটা কি, যে দেখি ভাইয়া কাকে কি বলে। মানে এ কথার অর্থ কি দাঁড়ায়? তিশাও প্রথমে টাসকি খেয়ে আবার কি বললো সাথী, যে দেখি ভাইয়া কাকে কি বলে। অর্থাৎ সাথী বোঝানোর চেষ্টা করছে যে এই যে পরোটাটা যখন বাপ্পি খাবে, খাওয়ার পরে বাপ্পি আসলে কী মন্তব্য দেয়।
ঠিক আছে? কিন্তু তখনই আবার পর মুহূর্তে সাথী একটা কথা বলে বসে যে কষ্ট টষ্ট সব মেহনত করলাম আমি, আর ক্রেডিট নেবেন আপনি। সাথীর মুখের কথা। তো তিশা বললে কিসের ক্রেডিট? তখন তিশা বুঝে যায়, তখন বলে যে তখন তিশা বলে আহ, যে শোন, যারা ইঞ্জিনিয়ার যারা ইঞ্জিনিয়ার তারা কি সব সময় কাজ করে? ইঞ্জিনিয়াররা সব কাজ করে না। ইঞ্জিনিয়াররা কিভাবে কাজ করে বুঝে নেয়। অর্থাৎ তিশা ইনডিরেক্টলি সাথীকে বা তার জায়গাটা বুঝিয়ে দিল। সেটা কি? ইঞ্জিনিয়াররা খালি হুকুম করবে, এটা এইভাবে কর, এটা ওইভাবে কর, আর কাজ করবে তার হেল্পারেরা, অর্থাৎ তার যে কর্মচারীরা তারা কাজ করবে, আর ইঞ্জিনিয়ার সে খালি হুকুম করবে। তো তিশা এখানে নিজেকে ইঞ্জিনিয়ার, সাথীকে তার কর্মচারী বুঝিয়েছে। ঠিক আছে? তো তিশা বা সাথীকে বলছে হ্যাঁ, মেনে তো তুই করেছিস, তুই নিয়ে যা তোর ভাইয়ের কাছে, ভাইয়া খাও, দেখুক, সমস্যা নেই তো। ঠিক আছে? তো সাথীর একটা সমস্যা হয়েছে, সাথী বাপ্পিকে এখন তার মনে ধরেছে, সে বাপ্পির জন্য এখন অনেক কিছু করতে চায়। ঠিক আছে? সে আবার বলছে ভাইয়ের কখন ধরে না খাওয়া, ভাইয়ের ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি দিলে ভাইয়ের ভালো লাগতো। ঠিক আছে? এগুলো দেখলে বোঝা যায় সাথীর মনের কথায়। কারণ একটা জিনিস চিন্তা করেন, সাথীর কাজ তিশাকে একটা কাজে হেল্প করা, সে একটা হেল্পিং হ্যান্ড। তিশা পরোটা বানাচ্ছে, সাথী সেখানে তাকে হেল্প করছে তার কাজে, ব্যাস এতটুকুই তার দায়িত্ব। কিন্তু এই যে একটা কথা বললো সাথী, যে সব মেহনত করলাম আমি, ক্রেডিট নেবেন আপনি, এখানে ক্রেডিট নেওয়ার কি আছে? হ্যাঁ, তিশা যদি যায় গিয়ে বলে না আলু পরোটা খাও, আমি বানিয়েছি, এখানে সাথীর বলার কিছু নেই। কারণ সাথে একটা হেল্পিং হ্যান্ড। কিন্তু সাথীর এক্সপেকটেশন হচ্ছে সব কিছু সাথী ম্যাশ করলো, স্ম্যাশ করে দিচ্ছে, আগিয়ে দিচ্ছে, কিন্তু দিন শেষে তিশা খালি বেলে ভেজে বাপের কাছে পরোটাটা নিয়ে যাবে যা আমি বানিয়েছি। তো এটা সাথীর সহ্যই হচ্ছে না। তিশা কেন ক্রেডিট নিবে? ক্রেডিট নিব আমি, আমি সাথী ক্রেডিট নিব। এটা হচ্ছে কি সাথীর কথা। তো আমার কথা দর্শক, একটা হেল্পিং হ্যান্ড, এখান থেকেই এটাই একটা ডিসঅ্যাডভান্টেজ ঘরে হেল্পিং হ্যান্ড রাখে, বিশেষ করে মহিলা মানুষ। তারা যেটা করে, ঘরের মালকিন হতে চায়। এখানে দর্শক আমি তিশার দোষের কথা বলছি না, এটা ঘরের সার্ভেন্টের কথা বলছি, হেল্পিং হ্যান্ড। এরকম বয়সী হেল্পিং হ্যান্ড যদি রাখেন, দেখবেন যে ঘরে যদি স্বামী স্ত্রী দুজনের সম্পর্ক থাকে, তাদের সম্পর্ক সময়ের সাথে সাথে নষ্ট হতে থাকে। এটা আমি বিভিন্ন ঘরে ঘরে দেখেছি। হেল্পিং হ্যান্ডরা যেটা করে, কখনো স্বামীর মাথায়, কখনো বউয়ের মাথায় বিভিন্ন টাইপের খারাপ কথাবার্তা দিয়ে তাদের সম্পর্কটাকে নষ্ট করার চেষ্টা করে। কারণ তারা তো হেল্পিং হ্যান্ড, তারা এটা জানে, কিন্তু তারা চায় ওই ঘরের মহিলার জায়গাটা নিতে, দখল করতে চায়, যদিও তারা কখনো পারে না, অনেক সময় পারে। ঠিক আছে? এগুলো নিয়ে কিন্তু অনেক সংসারে অনেক সমস্যা হয় দর্শক, এগুলোর নিয়ে অনেক ধরনের কথাবার্তা, গল্পগুজব আমি শুনেছি। সো বাপ্পিদের ঘরে ঠিক এখন তাই দেখছি। আর বাপ্পি তো সুবিধার না, বাপ্পি তো বিভিন্ন সময় সাথীকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়েছে, সেটা আপনারা জানেন কিনা জানি না। আবার বিভিন্ন ধরনের মন্তব্যও করে, যেমন তানজিলা বাসায় যেদিন সবাই মিলে একসাথে গেল, বাপ্পি সাথীকে বাবু সোনা বলে ডাকছে, আমি শুনে তো নিজে বলদ হয়ে গেলাম, এটা আবার কেমন কথা? মানে বাপ্পি সাথীকে বলছিল সোনা, আমি বলি সোনা আবার কি? হুইজ সোনা ভাই? সাথীকে তো সাথী বলা যায়, সোনা বলতে হবে কেন? যাই হোক, তো আলু পরোটা গল্পটা শেষ করি। তো তিশা পরবর্তীতে সাথী হচ্ছে কি বাপ্পিকে আলু পরোটা নিয়ে যাওয়ার জন্য রিকোয়েস্ট করেছিল তিশাকে, যে আমি বাপ্পি ভাইয়ের কাছে আলু পরোটাটা নিয়ে যাব। ঠিক আছে? তো তিশা টেকনিক্যালি সাথীকে আর পরবর্তীতে আলু পরোটাটা বাপ্পির কাছে নিয়ে যেতে দেয়নি। সেখানে তাবিয়া ছিল, সাথীকে একটা কাজে ব্যস্ত করে দিয়ে তাবিয়ার মাধ্যমে আলু পরোটাটা তিশা পাঠিয়ে দেয়, যাতে করে সাথীর এটা মনে না হয় যে তিশা ক্রেডিট নিয়েছে, তারও মন ভাঙলো না, আবার সাথীকেও তিশা যেতে দিল না, যাতে সাথীর কোনোভাবে মন খারাপ না হয়। তো তাবিয়ার মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়েছে, ভালো কথা। তো তাবিয়া পরোটাটা নিয়ে যায় তার বাবার কাছে, বাবার কাছে পরোটাটা নিয়ে গিয়ে তাবিয়া সুন্দর করে তার বাবাকে দেয়। তো বাপ্পি তার মেয়ের সাথে, তাবিয়ার সাথে মজা করছিল, আমার মেয়ে আমার জন্য পরোটা নিয়ে এসেছে। তো বাপ্পি পর মাঝখান থেকে আলগা কথা বলেছে ফিস ফিস করে তাবিয়াকে, সেটা আবার শোনা গিয়েছে। সে আবার তাবিয়াকে বলছিল, কে বানিয়েছে মা, তুমি বানিয়েছ? তখন তাবিয়া বলছে না, তাবিয়া বলছে রান্নাঘর থেকে বানানো হয়েছে। তখন বাপ্পি বলে, ও তোমার খালামণি বানিয়েছে? মানে চিন্তা করেন দর্শক, বাপ্পি বলতে পারো মা কে বানিয়েছে, তোমার মা বানিয়েছে, আম্মু বানিয়েছে? বাপ্পি তিশার কথা মুখেই নিল না, বাপ্পি নিয়েছে সাথীর কথা, বলছে তোমার খালামণি বানিয়েছে, মানে সাথী বানিয়েছে কিনা। তো আমি আবার বলছে হ্যাঁ। তো চিন্তা করুন দর্শক, বাপ্পির একটা ধারণা হয়ে গেছে ঘরে যাহা কিছু বানানো হয় সব কিছুই সাথী বানায়, তিশা কোনো কাজকর্মই করে না। এটা একটা বলতে পারেন যে হচ্ছে কি বাপ্পির একটা ধারণা আর কি। ঠিক আছে? বাপ্পি এখন একটা ধারণা করছে আর কি, যে সব কিছুই ঘরে এইভাবে বানানো হয়। তো এই কথাগুলো দিয়ে দর্শক আমি একটা জিনিস বুঝাতে যাচ্ছি, বাপ্পি তিশার সম্পর্কটা কতটুকু, কতটা
মানে নিচে নেমে গেছে। চিন্তা করেন যে এখন দুজনেরকে নিয়ে মানে একটা মহিলা চলে এসেছে ঘরে, তাদের লাইফে এন্ট্রি মারতে যাচ্ছে, সেটা নিয়েও তাদের কোনো সমস্যা নেই। এই যে সাথে কিন্তু বারবার বাপ্পির সাথে একটা খারাপ সম্পর্কে জড়াতে যাচ্ছে, সে বুঝতে পারছে ভালো মতোই, বাট তারপরেও সাথীকে কিছু বলছে না। আর বাপ্পি বুঝতে পারছে, আর বাপ্পি যেটা নিয়ে মজাই নিচ্ছে, সুন্দর মতো সুযোগ পাচ্ছে, অবশ্যই বাপ্পি মজা নিবে, এটাই স্বাভাবিক। তো আমি এখানে দর্শক একটা জিনিসই বুঝি, বাপ্পির সাথে যে সাথীর যে বর্তমান সম্পর্কটা তাদের কথোপকথনের মাধ্যমে বোঝা যাচ্ছে, এটা আমার কাছে মনে হচ্ছে একটা অপবিত্র সম্পর্ক, এটা একটা নোংরা সম্পর্ক। এই সম্পর্কটা সামনে খারাপ রূপ নিতে পারে, কারণ সাথী বর্তমানে যে টাইপের কথাবার্তা বলছে, এটা দিয়ে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে সাথী আসলে বাপ্পিদের লাইফে অন্যভাবে এন্ট্রি মারার একটা অপচেষ্টা চালাচ্ছে। ঠিক আছে? তো তিশা এখানে কোনো স্টেপ না নিয়ে বরং সাথীকে আমি যা দেখছি আরও সুযোগ করে দিচ্ছে, কারণ তিশার এখানে ইয়ে আছে, স্বার্থ আছে। কারণ তিশা কথা, ভাই তোর যদি মন চায় বাপেকে মাথা করে উঠিয়ে নিয়ে চলে যাবি, তুই নিয়ে যা, আমার সমস্যা নেই, কিন্তু আমি রান্নাঘরে কাজ করতে পারবো না, আমার একটা হেল্পিং হ্যান্ড লাগবে। মানে তিশা এতটাই কামচোর, এটার জন্য যদি বাপ্পিকে কোনো মহিলার সাথে বেড শেয়ার করতে দেওয়া লাগে, তিশা তাও দিবে, তারপরেও তিশা কাজ করবে না, তিশাটা হেল্পিং হ্যান্ড লাগবে। এটার মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে কি এটাই। যাই হোক দর্শক, আজকে তো অনেকগুলো কথা বললাম। তানজিলের গুড় যারা যারা অর্ডার দিয়েছেন, হ্যাঁ মানে কত বড় যে ধরার খাওয়ার মতো কাজ করেছেন, এটা আপনারাই বুঝে নেন। কারণ এরকম নষ্ট গুড়ের ব্যবসা দিয়ে আসলে তানজিলের খুব বেশি দূর যেতে পারবে না। আর আপনারা দর্শকরা হয়তো কোনো গুড় কোনোদিন খেয়েছেন কিনা জানি না, তানজিলেদের গুড় খেয়ে আপনাদের আবেগে খুব অনেকের ভালো লেগেছে, বাট যারা খারাপ মন্তব্য করেছে এটা কিন্তু তানজিলাদের ওইখানেই রয়ে গেছে। অনেক কমেন্ট তানজিলা ডিলেটও করে দিয়েছে, কারণ তানজিলা ভালো মতো জানে খারাপ কমেন্টগুলো থাকলে দর্শকরা গুড় কিনতে আগ্রহ পাবে না। সো গতকালকে তো একদম ডিরেক্টলি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে প্রমাণ দিয়ে দিয়েছি। তো যাই দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও, অনেকগুলো কথাই বললাম। দেখা হবে পরবর্তী দিন নতুন কোনো ভিডিওতে। সো সেই পর্যন্ত দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।